আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি রংধনু ফেসবুক পেজ, জাগ্রত সুনামগঞ্জ ইউটিউব চ্যানেল এবং আমি মোহাম্মদ শহীদ মিয়ার আইডি সহ বিভিন্ন আইডি থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন আজকের আমাদের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। সেই বিতর্ক প্রতিযোগিতার এশিয়া মহাদেশের মধ্যে যেভাবে আমরা বিতর্ক হয় আমাদের সংসদীয় আসনে সংসদে, সেই মহান সংসদের দুটি দল আমাদের অংশগ্রহণ করেছেন। সে দুটি দলের মধ্যে আমাদের আজকের বিষয়, প্রতিবাদের বিষয় হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দায় কেন আমার সরকার নেবে। এই প্রতিবাদের সামনে রেখে সম্মানিত প্রধানমন্ত্রী তিনি এই ভূমিকা পালন করবেন এবং সংজ্ঞায়িত করে যাবেন। পরিশেষে আমাদের পয়েন্ট অফ অর্ডার রয়েছে। পয়েন্ট অফ অর্ডারে যদি বিরোধী দল কোনো কথা বলতে চায় এবং তাদের যুক্তিতে আমাদের বিচারকের যুক্তিতে সামনে এসে দাঁড়ায় এবং পরিষ্কার হয়, এবং যদি সরকার দল এই উত্তর না দিতে পারে তবে তার মার্ক পাবে 5 এবং সরকার দলের মার্ক কেটে যাবে 5। এই জায়গা থেকে এবং বিভিন্ন বিষয় এখানের মধ্যে উপস্থাপন হবে। হ্যাঁ, কাউকে ব্যঙ্গ বিদ্রুপ বা কটাক্ষ করে নয়, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান। আমরা এই লাইভে জাতিকে জানিয়ে দিতে চাই আমাদের দেশ তারা পরিচালনা করবে আগামী 20 বছর পরে, আগামী 10 বছর পরে যারা পরিচালনা করবে তাদের মধ্যে থেকে দুটি দল অংশগ্রহণ করেছেন। সে দুটি দলের মধ্যে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান ভূমিকায় যারা থাকবে সরকারি দল ইম্পিরিয়াল কলেজ মৌলভীবাজার এবং বিরোধী দল রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট। সেই দুটি দলের মধ্যে যে 5 জন অংশগ্রহণ করছেন তার মধ্যে যে 3 জন বিতর্ক করবেন। প্রথম সরকারি দলের বিতার্কিক রাত্রি সরকার, তিনি প্রধানমন্ত্রীর ভূমিকায় ভাষণ প্রদান করবেন, সংজ্ঞায়িত করে যাবেন। দ্বিতীয় হচ্ছে ফাহিম আহমদ রুহান, তিনি সরকারি দলের খাদ্যমন্ত্রী হিসাবে তিনি ভূমিকা পালন করবেন, এবং তৃতীয়তে উপমন্ত্রী হিসাবে ফারিয়া তাবাসসুম তিনি থাকবেন, এবং সচিব হিসাবে যে দুজন থাকবেন কান্তাধর এবং সুব্রতা রায়। এই 5 জনের মধ্যে তাদের প্যানেল, এবং সেদিকে প্যানেলটি হচ্ছে সরকারি টিচার্স কলেজ সিলেট। সেখান থেকে যে বিরোধী দলের ভূমিকায় থাকবে সাকিব আহমদ, তিনি সাকিব হোসেন, এবং দ্বিতীয় ভূমিকায় থাকবে নাদিরা, এবং তৃতীয় ভূমিকায় থাকবে তাসলিমা। এবং যে দুজন অংশগ্রহণ করছেন আমাদের তথ্য উপস্থাপন করার জন্য, তারা দুজন হলেন আসমা সাদিয়া এবং গুলাম রব্বানী। উভয়কে অভিনন্দন আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে। সম্মানিত সুপ্রিয় সুধী, আমাদের সাথে যুক্ত রয়েছেন কবি এবং সাহিত্যিক শামিমা দিশা, আমাদের সাথে যুক্ত রয়েছেন খাদিজা বেগম কান্তা, এই দুজন, এবং আমাদের সাথে ফরিদা সুলতানা ভিতরে রয়েছেন, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান, পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিভাগীয় সিলেট। সবাইকে অভিনন্দন। আমি শুরু করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী সরকার দলীয় নেত্রী বেগম রাত্রি সরকারকে তার বক্তব্য প্রদান করার জন্য 4 মিনিটের সময় সতর্ক সংকেত এবং 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি শুরু করার জন্য অনুরোধ করছি সম্মানিত
প্রধানমন্ত্রী সংসদের সম্মানিত সদস্য জনাবা রাত্রি সরকার, আপনার বক্তৃতা 5 মিনিট। চারিদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যখন দেশের সাধারণ মানুষ বিপন্ন, ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক এই প্রস্তাবনাটি উত্থাপন করতে যাচ্ছি যে এই সংসদ মনে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় কেন আমার সরকার নেবে। যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দলের পক্ষে অবস্থান করছি। আমি সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। এখানে সংসদ বলতে বোঝাচ্ছি মুক্ত সংসদকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতে বোঝাচ্ছি দ্রব্য বা সেবার ক্রমাগত দাম বৃদ্ধির প্রক্রিয়াকে। দায় বলতে বোঝাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা দোষী তাদের দোষকে। এখানে সরকার বলতে বোঝাচ্ছি আমার বাংলাদেশ সরকারকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, যে কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়। এছাড়াও তারা অনেক ধরনের গুজব রটনার মাধ্যমে অতিরিক্ত লাভের মুনাফা বিক্রি করে। সর্বোপরি তারা মূল্য তালিকা না মেনে আইনকে উপেক্ষা করে প্রকাশ্যে দিবালোকে ইচ্ছা মতো পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, যেখানে সবাই জানছে, বুঝছে এবং শুনছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ পুরোটাই দেশের বড় বড় ব্যবসায়ীদের হাতে, সেখানে কেন আমার সরকার দায় নেবে? সুতরাং এটা কি পরিষ্কার নয় যে আমার প্রতিপক্ষ দলের অবস্থান আজকে ভিত্তিহীন? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজ যখন আমাদের সরকার বাণিজ্য মন্ত্রীদের সাথে বৈঠক করলেন, তখন আমরা দেখছি, তখন আমরা শুনছি, তখন আমরা বুঝছি যে দাম একটু হলেও সহনীয় পর্যায়ে এসেছিল, কিন্তু ঠিক তার পরবর্তীতে মাননীয় স্পিকার তারা কিন্তু আবার তার নিজস্ব জায়গায় চলে গিয়ে দাম ঠিকই বাড়িয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, আসলে কি সরকারের পক্ষে সরকারের একার পক্ষে সম্ভব 80% অবৈধ ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেওয়া? সরকারের একার পক্ষে কি সম্ভব? কখনোই সম্ভব নয়। রাজধানীর একটি উদাহরণে দেখা যায় যে একজন সরকারি কর্মকর্তা, স্কুলের সরকারি কর্মকর্তা মাসে বেতন পাচ্ছে 8 থেকে 9,000 টাকা। সে 8 থেকে 9,000 টাকার মধ্যে তার পরিবারের সদস্য সংখ্যা যদি 5 থেকে 6 জন হয়, তাহলে অবশ্যই তাকে হিমশিম খেতে হবে। যেখানে দেখা যাচ্ছে যে সে তার 1 মাসের বেতন দিয়ে তার গোটা পরিবারকে 15 থেকে 16 দিন পর্যন্ত চালাতে পারছে না। কেন মাননীয় স্পিকার, কেন চালাতে পারছে না? সেটা শুধুমাত্র কি সেটা আমাদের সরকারের জন্য? কখনো নয়। আমাদের সরকার তো তাদের পর্যাপ্ত পরিমাণে ইনকাম দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের বড় বড় সিন্ডিকেটরা, আমাদের দেশের বড় বড় অসাধু ব্যবসায়ীরা যখন এই টাকাগুলো, এই পণ্যগুলো মজুত করছে, এই পণ্যগুলো মজুত করে তখন যারা কৃত্রিম সংকট করছে, তখন কিন্তু মানে আমার সরকারের কিছু করার থাকে না। সুতরাং এটা কি বলা যায় না যে আমার সরকারের একার পক্ষে কি সম্ভব 80% অবৈধ ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেওয়া? আজকের টিসিবি ট্রাকচারে 450টি জায়গায় রমজান মাসে 800টি উন্নীত করা হয়েছে। সরকার ঠিকই উদ্যোগ নিয়েছে 1 কোটি কার্ডে। সরকার ঠিকই কিন্তু নিয়োগ করছে, সরকার ঠিকই কিন্তু নিয়োগ দিয়ে যাবে মাননীয় স্পিকার, কিন্তু এই কার্ডগুলো আজকের জনগণ যদি সেই সুযোগটা নিতে পারতো, তাহলে অবশ্যই হয়তো আমাদের এই দিকটা দেখতে হতো না, তাহলে অবশ্যই হয়তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমাদের এই ভোগান্তিটাতে ভুগতে হতো না। এই যে ব্যবসায়ী, তাদের ডান হাত বাম হাত এর মতো অজুহাতও যে আছে, জনগণের হাত যে কত বড় সেটা যদি তারা দেখিয়ে দিতে পারতো, তাহলে অবশ্যই আমাদের আজকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই দিনগুলো দেখতে হতো না। তারপর মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যখন আমরা বাজারে যাই, একজন মধ্যবিত্ত মানুষের ফ্যামিলি যে চালায়, অর্থাৎ আমাদের বাবা, আমাদের চাচা, মানে যখন তারা বাজারে যায়, তারা যখন বাজার থেকে জিনিসপত্র কিনে আনে, তখন তাদের মুখটা দেখা আসলে আমাদের জন্য অনেক করুণাকর হয়ে ওঠে আর কি। তাদের মুখগুলো দেখলে আমাদের আসলে অনেক করুণা লাগে, যে তারা যখন আমরা জিজ্ঞাসা করি যে এত কষ্ট নিয়ে কেন আসছো, তখন তারা বলে যে মা দেখ, সরকার তো আমাদের ঠিকই টাকা দিচ্ছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য তো বাজারে গিয়ে আমরা ঠিক মতো জিনিসপত্র কিনতে পারছি না। তখন কিন্তু এগুলো শুনতে আসলে অনেক খারাপ লাগে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমাদের সরকার যখন দিচ্ছে বেতন, আমার সরকার কিন্তু ঠিকই আইনি পর্যায়ে দিচ্ছে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, দ্রব্যমূল্যের নিম্নগতিতে আনার জন্য কিন্তু অসহনীয় পর্যায়ে চেষ্টা করছে।
দাম কমানোর জন্য কিন্তু দর্শনীয় পর্যায়ে চেষ্টা করছে। ঠিক সেই সময়ে দাম কমলেও কিন্তু তার ঠিক পরবর্তী সময়ে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কিছু দেশের অসাধু ব্যবসায়ীদের জন্য তারা ঠিক তারা কৃত্রিম পর্যায়ে দেখা যাচ্ছে যে কিছু লাভের জন্য, স্বল্প কিছু লাভের জন্য, স্বল্প কিছু বিনিয়োগ কম করার জন্য তারা কৃত্রিম উপায়ে সেই জিনিসপত্রগুলো দাম কমিয়ে রেখে পরবর্তী সময়ে আবার ঠিকই দেখা যাচ্ছে যে দাম বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এগুলো কি পরিষ্কার নয় যে আমাদের দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার জন্য শুধুমাত্র আমাদের সরকার একার পক্ষে, সরকার নয় বরং বড় বড় যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা কি দায়ী নয়? বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। পরিশেষে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র সরকারকে সরকার বক্তব্য প্রদান করার জন্য। হ্যাঁ, আপনি আপনার জায়গায় রয়েছেন, আপনি যে জায়গায় কথা বলছেন সেই জায়গা থেকে আপনাকে দেশের সমাজের সবাই দোষারোপ করতে হবে বা করবে, এটাই হচ্ছে। আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্য প্রদান করার জন্য। পরবর্তীতে আপনার আরো কিছু সময় দেওয়া হবে, যদিও আপনার সামনে পয়েন্ট অফ অর্ডার আসেনি। আমি আপনাকে নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি, বসার জন্য আমি অনুরোধ করছি। আমি চলে যাচ্ছি আমাদের বিপক্ষ দল আমাদের সরকারি শিক্ষা ট্রেনিং কলেজ সিলেট। জি, আমি আপনাদের মধ্যে থেকে যাকে অনুরোধ করব সম্মানিত সংসদ সদস্য এবং নেতা জনাব সাকিব হোসেন, আপনি আপনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, এটি ছিল অন্ধকার যুগের প্রবাদ। আপনারা সেই অন্ধকার যুগের ব্যর্থ শাসকদের মতোই নিজেদের উপস্থাপন করলেন। আজ দেশে 40 ডিগ্রি তীব্র তাপমাত্রা সহ্য করে মানুষ কাজকর্ম করতে পারলেও শুধু পারছে না দ্রব্যমূল্যে আগুন গরম ঢাকার চক বাজার যেতে। ঠিক একই সময় গুলশান বনানীর ধনীরা শীততাপ নিয়ন্ত্রিত মার্কেটে খুব সহজেই 800 টাকার পণ্য 1200 টাকায় কিনতে পারছে। ঠিক এমন এক উত্তপ্ত অর্থনীতির সময় দাঁড়িয়ে বিতর্ক করছি, যখন বিতর্কের বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় কেন আমার সরকারই নেবে। সঙ্গত কারণে প্রস্তাবটির বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সকলকে আমার সাদর সম্ভাষণ। বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য দায়ী মূলত সিন্ডিকেট, অতি মুনাফা, দুর্নীতি, আইনের ফাঁক, মনিটরিং এর নামে স্বার্থের আফিম। এই সবকিছুর নিয়ন্ত্রণ সরকার দলের হাতে আছে, অথচ সরকার দল একতরফা ভাবে বাজার ব্যবসায়ীদের দোষারোপ করে যাচ্ছেন। তাহলে কি সরকারের চেয়ে বাজার ব্যবসায়ীরা বেশি ক্ষমতাশালী না? প্রশ্ন রেখে গেলাম সরকার দলের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়ছে না। দ্রব্যমূল্যের দাম বাড়ছে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি বাড়ার কারণে। এদিকে সরকার দলের মন্ত্রীরা আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলছেন। খাদ্যদ্রব্য মূল্যস্ফীতিতে বাংলাদেশে রয়েছে 12.54%, যা গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। আমরা নিজেদের খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কমাতে পারছি না, তাহলে সরকার দল কেন শুধু আন্তর্জাতিক বাজারকেই দুষছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। বাণিজ্য মন্ত্রী আগেই বলে দিয়েছেন বাজার দর নিয়ন্ত্রণে তার করার কিচ্ছুই নেই। জ্বালানি তেল হোক আর ভোজ্য তেল হোক, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও আমাদের কি করার কিছুই নেই। তাহলে মাননীয় স্পিকার, আমাদের কৃষিজ প্রধান দেশে চাল, মাছ, মাংস, সবজির মতো পণ্যের দাম বাড়ছে কেন? এই প্রশ্নের কি জবাব দিবেন বাণিজ্য মন্ত্রী? সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধকেও দায়ী করছেন, অথচ আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায় চাল, চিনি, ডাল ও ডবল সেঞ্চুরি করা পেঁয়াজের দাম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশেই সর্বোচ্চ। তাহলে কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশের উপরে পড়েছে? সরকারের কাছে জবাব চাই, আশা করি উত্তর দিয়ে যাবেন। বাজার মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ভূমিকা রাখবে প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা। ঢাকা পোস্টের নিউজ। অথচ বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ যদি নাই থাকে তাহলে আর বাণিজ্য মন্ত্রণালয়ে থাকার দরকার কি? বাংলাদেশের ব্যবসায়ীরাই বাজার দর নিয়ন্ত্রণ করুক, সরকারের মন্ত্রণালয়ের কাজটা এখানে কি? আশা করি উত্তর দিয়ে যাবেন। 1 বছর আগে সরকার দল যে শ্রীলঙ্কার কথা টানতেন বারবার, সেই শ্রীলঙ্কার কথায় আসি। গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছরের বর্তমান সময় পর্যন্ত শ্রীলঙ্কা তাদের মূল্যস্ফীতি
69.8% থেকে 4% নামিয়ে আনতে সক্ষম হয়েছে। তাহলে সেখানে আমাদের দেশের সরকার কেন মূল্যস্ফীতি কমাতে পারছে না? প্রশ্নের উত্তর দিবেন আশা করছি। লবণের দাম বাড়ছে এই গুজব সৃষ্টি করে সারা দেশের বাজার অস্থির করার খবর পাওয়া গেছে। না বুঝে লবণের বাজারে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তবে কেন সরকার গুজব বন্ধ করতে পারছে না? দাম বাড়ার গুজবে লবণ কেনার হিড়িক পড়ে যাচ্ছে। তাহলে কেন সরকার ব্যবসায়ীদের জেল জরিমানা করে গুজব বন্ধ করতে পারছেন না? বর্তমান সরকার যে বারবার সিন্ডিকেট ব্যবসায়ীদের দুষছেন, তাহলে কেন আপনারা ব্যবসায়ীদের চিহ্নিত করে জেল জরিমানা করছেন না? তাহলে কি ধরে নিব ব্যবসায়ীদের সাথে আপনাদেরও যোগসূত্র আছে? এই প্রশ্নের কি জবাব দেবেন প্রধানমন্ত্রী? সরকার কি বিপুল পরিমাণ রোহিঙ্গাদের খাওয়াচ্ছে? এখানে বাড়তি খাদ্যদ্রব্যের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সরকার কেন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারছে না? এখানে আপনার সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায় কেন স্বীকার করছেন না মাননীয় প্রধানমন্ত্রী? উত্তর দিয়ে যাবেন। জ্বালানি তেলের দাম সরকার বৃদ্ধি করেছে, ক্যাবের মুখপাত্র। জ্বালানি তেলের দাম রাজনৈতিক, জ্বালানি সচিব আনিসুর রহমান নিজে বলেছেন। বিশ্লেষক, গবেষক, অর্থনীতিবিদদের এমন মন্তব্যের পর আমার মনে প্রশ্ন জাগছে, আমাদের দেশ যে নীতিতে চলছে তার নির্ধারক আসলে কারা? বৈশ্বিক পরিস্থিতি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ নয়, এখানে সরকারের অবৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহারই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। সরকার কেন পারছে না বৈজ্ঞানিক উপায়ে বাজার নিয়ন্ত্রণ করতে? সরকার বারবার বলছে বৈশ্বিক কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, অথচ সরকার আমদানিকৃত পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রাখতে পারছে না। যেখানে দক্ষিণ এশিয়া সহ মিডল ইস্টের কান্ট্রিতে পণ্যের দাম যেরূপ, আমাদের দেশে তার চেয়ে কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, সরকার দলের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সুখে আছি, বেহেশতে আছি, অথচ সংবাদপত্রগুলো বলছে ভিন্ন কথা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নাকাল জনজীবন। যুগান্তর। দ্রব্যমূল্যের ভারসাম্যহীনতায় অসহায় মানুষ। প্রথম আলো। সন্তানের ইচ্ছে পূরণে মুরগি কিনতে এসেছিলেন, বাড়তি দাম হয়, খালি হাতেই ফিরতে হচ্ছে। যায় যায় দিন। গত কয়েক মাস ধরে মাছ মাংস কিনতে পারছেন না দিনমজুর হেলাল মিয়া। কালের কণ্ঠ। তাহলে দেশের মানুষ কোন বেহেশতে আছে মাননীয় মন্ত্রী? সেই বেহেশতে কি শুধুই কষ্ট আর দুর্ভোগ? প্রশ্ন রেখে গেলাম। কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছেন, রিজার্ভ ছাড়া 60,000 কোটি টাকার নোট ছাপালেন, সরকার দলের নেতারা বিদেশে বাড়ি গাড়ি করছেন। এত প্রশ্নের কি জবাব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনারা বলছেন টিসিবি পণ্যের কথা। টিসিবি পণ্য নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না। একজনের প্রয়োজন শুধু 2 কেজি তেল, সে কেন বেশি দাম দিয়ে চিনি, ডাল সবগুলো পণ্য একসাথে কিনবে? টিসিবির কোনো জবাবদিহিতা আছে কি? মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন বৈশ্বিক পরিস্থিতির জন্য দাম বাড়ছে, অথচ আমাদের দেশে খুচরা বাজারে পণ্যের দাম 150 টাকা হলেও সুপার শপে তার দাম বেড়ে যায় 150 থেকে 200 টাকা পর্যন্ত। এখানে কোন বৈশ্বিক পরিস্থিতিকে আপনি দায়ী করছেন? সরকার করোনা পরিস্থিতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির জন্য বাজার মূল্য দায়ী করছে, অথচ বহির্বিশ্ব যুদ্ধ কিংবা করোনা পরিস্থিতি ভুতুর্কি দিয়ে খুব ভালোভাবেই সামাল দিয়েছেন। সেখানে আমরা কিছুই করতে পারছি না। আন্তর্জাতিক বাজারের চেয়ে আমাদের দেশে পণ্যের দাম বেশি, তাহলে কিভাবে সরকার বৈশ্বিক পরিস্থিতিকে দুষছেন? এর কি জবাব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় স্পিকার, ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে 50 জায়গায় চাঁদা দিচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত নয়, কিভাবে ক্ষমতায় টিকে থাকবে সেটা নিয়ে তারা ব্যস্ত। জনগণের কষ্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। টাইম তো মেবি শেষ হয়ে গেছে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত বিরোধী দলীয় নেতা জনাব, আপনাকে অভিনন্দন চমৎকার বক্তৃতা প্রদান করার জন্য। এবং আপনি যে আলোচনাগুলি করেছিলেন এই আলোচনার মধ্যে থেকে আপনার কথা আসছে যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, আর এখানের মধ্যে শান্তি চলে যায়। এই বিষয়গুলি কিন্তু আপনি উপস্থাপন করেছেন। লবণের দাম বৃদ্ধির কারণ এবং জল জরিমানা আপনি আমাদের এই যে ব্যবসায়ী রয়েছে তাদেরকে করেননি, এবং পুলিশ, আনসার, বিডিআর বিভিন্ন জায়গায় যারা আপনার নিয়ন্ত্রণে রয়েছে তাদেরকে আপনি এমন এক অবস্থায় রেখেছেন
যাতে সাধারণ সিন্ডিকেট করে আমাদের দেশটাকে মুক্তবাজার অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। এই জায়গা থেকে আপনার বিভিন্ন প্রশ্ন করেছেন। কুড়েঘর থেকে কোটিপতি হয়ে গেছে অসংখ্য মন্ত্রী এমপিগণ, তারা যদি এমনই হয় তাহলে আমাদের দেশের দ্রব্যমূল্যের দায় আপনি কেন নেবেন না? আপনার দেশের সরকার, সেই জায়গা থেকে আপনারই দায় বহন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনি অনেক উপস্থাপন করেছেন, ওনার কাছে প্রশ্ন করেছেন বিরোধী দলীয় নেতা হিসেবে। আমি চলে যাচ্ছি মাননীয় সরকার দলীয় সদস্য এবং মাননীয় মন্ত্রী ফাহিম আহমদ রুহান তার বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকে এই সংসদে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দায় কেন আমার সরকার নিবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমাদের আজকে দেখতে হবে বাংলাদেশ কেমন একটি দেশ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একটি পুঁজিবাদী দেশ। একটি গণতান্ত্রিক দেশে সরকার চাইলে সবকিছু করতে পারবে না, সেই জন্য সরকারকে অবশ্যই সবার মতামতের উপর গুরুত্ব দিতে হয়। যার কারণে মাননীয় স্পিকার দেখা যায়, আমরা লক্ষ্য করতে পারি যে অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু সিন্ডিকেট করে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম বাড়িয়ে দেয়, এবং এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু সরকারের হাতে নেই। কারণ সরকার চাইলে কিন্তু তাদেরকে বলতে পারবে না যে এগুলো দাম কমাতে। সেই জন্য সরকারকে তাদের সাথে আলোচনা করতে হয়, তারপরে সরকার গিয়ে সেখানে তারা ব্যবস্থা নিতে পারে। সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে তারা সেখানে ব্যবস্থা নিতে পারবে। কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একটি পুঁজিবাদী দেশ, আর একটি গণতান্ত্রিক দেশে সরকার চাইলে সবকিছু করতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে যে আমরা দেখতে পাই, তারা বলছেন, তাদের বারবার এসে বলে গেলেন যে অন্যান্য দেশে দাম কম, কেন আমাদের দেশে এত বেশি? কারণ হচ্ছে কি, আপনি দেখেন আজকে যখন আন্তর্জাতিক বাজারে আপনার $1 বিপরীতে ভারতের যে রুপি সেটা হিসাব করে, তাহলে $1 বিপরীতে হচ্ছে 83 রুপি, আর বাংলাদেশি টাকায় সেটি হচ্ছে $1 হচ্ছে 116 টাকা। সেই তুলনা করলে আপনি যদি সেই প্রোডাক্ট ভারত থেকে নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার বাংলাদেশে এসে সেটার দাম দ্বিগুণ হবে, কারণ অবশ্যই আপনাকে সেখান থেকে কিছু প্রফিট আপনার দরকার আছে। সেই কারণে ব্যবসায়ীরা কিন্তু দাম বাড়াবে, এবং যার কারণে এটা কিন্তু সরকার চাইলেই নিয়ন্ত্রণে করতে পারবে না। এটা সরকার চাইলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারবে না। এর জন্য আপনারা শুধু যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বাড়ছে সেজন্য শুধু সরকারকে আপনারা দায়ী করতে পারেন না। এখানে অসাধু ব্যবসায়ীদের হাত রয়েছে, তাদের সিন্ডিকেট রয়েছে, তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে যে দাম বাড়ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর, সেগুলো আপনাদেরকে জানতে হবে। তিনি বারবার প্রশ্ন করেছেন কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, কেন সরকার এটা করছে না, কেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তারা হয়তো জানেন না যে আমাদের যে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই মনিটরিং করছে, এবং যে প্রোডাক্ট গুলোর দাম বাড়ছে সেগুলোর দাম নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রত্যেকদিন মনিটরিং করছেন, এবং যারা দাম বাড়াচ্ছে তাদেরকে কিন্তু শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, এবং আমার সরকার কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছে মাননীয় স্পিকার। যার কারণে মাননীয় স্পিকার, এখান থেকে খুবই ক্লিয়ার হয়ে যায় যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলা দাম ঊর্ধ্বগতির ক্ষেত্রে শুধু সরকারকে দায়ী করা যাবে না। এখানে আপনার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রয়েছে। আমরা যদি একটি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখা যায় যে রাজধানী ঢাকা শহরের একজন ব্যক্তি আগে যেটা 480 বা 500 টাকা দিয়ে ডিম ডাল কিনতে পারতেন, সেই ব্যক্তি এখন তার 600-700 টাকা দিয়ে ডিম ডাল কিনতে হচ্ছে। কারণ হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্টের দাম বাড়ছে, যেই কারণে হচ্ছে কি এই যে অসাধু ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করছে সেই সিন্ডিকেটের কারণে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ার কারণে স্পিকার দেখা যাচ্ছে যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এবং সেই জন্য কিন্তু আমার সরকার ভর্তুকি দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দাম নিয়ন্ত্রণে আনতে পারছি না। কারণ হচ্ছে এখানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রয়েছে, এবং আপনাদের কিন্তু আন্তর্জাতিক বাজারও দেখতে হবে। মনে করেছে ছোট কিছু ছন্দ বলে তিনি আজকে টিভিটা সনাতনীর মতো করে ফেলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, যাতে আজকের এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত তার জোর দাবি রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা তো টাইমার এখানে ইউজ করতেছি। আপনার আলোচনা করার জন্য আজকের আপনি যে সরকারি দলের টাইমার তো এখানে ইউজ করতেছি আমরা 3 মিনিট 30 সেকেন্ড হইছে। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান খান সাহেব, আপনি আমাকে শুনছেন স্যার? জি জি, আসসালামু আলাইকুম, আমি সংযুক্ত আছি।
একটু বিলম্ব হয়ে জি গেছে, স্যার। আপনারা স্যার আপনাকে আমি অভিনন্দন। দুঃখিত, আমি আমাদের একটা মিটিংয়ে ছিলাম। শুরু হয়ে গেছে। আপনি স্যার মিউট করে রাখবেন, জি। মিউট করে রাখবেন। আপনাকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা প্রথম বক্তা এবং সরকার দলের দ্বিতীয় বক্তার বক্তৃতা শুনছিলাম, এখন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তৃতা শুনবো। এবং জি, স্যার আপনি জি, মিউট করে রাখবেন। এই যে জি, thank you. এমআইসি মাইকের মধ্যে টিপা দিলেই মিউট হবে এবং মাইকের মধ্যে টিপা দিলেই আনমিউট হবে স্যার। আচ্ছা। জি ধন্যবাদ স্যার, আপনাকে চমৎকার চমৎকার আজকের জমজমাট আজকের এই যে বিষয়ে। সম্মানিত সুপ্রিয় সুধী, আপনারা যারা দেখছেন, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় কেন আমার সরকার নেবে, এই প্রতিবাদটাকে সামনে রেখে আজকের মহান আচ্ছা, আমার একটা কথা ছিল। জি বলেন। জি, আমরা তো টাইমার ইউজ করতেছি, এই দেখেন এখানে আপনার টাইম হয়েছে গিয়ে 3 আচ্ছা আচ্ছা, এগুলো দেখেন। 38 সেকেন্ড হয়েছে। ধন্যবাদ আমরা টাইমার ইউজ করতেছি। ধন্যবাদ। সম্মানিত আপনি বলছেন 5 মিনিট হয়ে গেছে। সম্মানিত সদস্য, আপনাকে ধন্যবাদ। 5 মিনিট তো নাই। যদি আপনার আপনার সময় রয়েছে, আপনার সময় রয়েছে আরো মোটামুটি 1 মিনিট 30 সেকেন্ড। যদি আপনার 1 মিনিট 30 সেকেন্ড আপনার আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি আসার কারণে আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছিলাম এবং আপনার কথাগুলো স্পষ্ট আসছিল না, এর জন্য আমি আপনাকে নীরব ভূমিকা পালন করার জন্য বলছিলাম। আপনার 1 মিনিট 20 সেকেন্ড কথা বলার সুযোগ রয়েছে মাননীয় সদস্য। জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন মাননীয় স্পিকার, আজকে যখন আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে, ওনারা বলেছেন শ্রীলঙ্কার কথা। শ্রীলঙ্কার যে টাকার মান তাদের, সেখানে আপনার দেশে কিন্তু ডলারের যে টাকা পাওয়া যায়, অর্থাৎ আমাদের দেশে $1 আসতে হচ্ছে 116 টাকা। সেখানে পৃথিবীর অন্যান্য দেশে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যদি আমরা দেখি, তাদের $1 হচ্ছে তাদের যে রুপির মান, সেটা হচ্ছে 86 রুপি। তাহলে সেই তুলনা করলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের যে টাকার মান আছে আন্তর্জাতিক বাজারে যে ডলারের সাথে, সেখানে কিন্তু আমাদের টাকার মানটা কিন্তু কম। অর্থাৎ সেই ক্ষেত্রে মানে আমাদের বেশি টাকা দিতে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আনতে হলে, বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে আমাদেরকে সেখানে বেশি টাকা খরচ করতে হচ্ছে, এবং যার ফলে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীতে সেই প্রোডাক্ট গুলোর দাম একটু বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। কারণ একটা মানুষ যদি একটা জিনিস কিনে, একজন ব্যবসায়ী, তাহলে অবভিয়াসলি তাকে সেই যে পণ্যটা কিনছে সে অবশ্যই সেখান থেকে প্রফিট করতে চাইবে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই যে আন্তর্জাতিক যে বাজার রয়েছে, যে ডলারের যে হিসাব রয়েছে বিভিন্ন দেশে টাকার সাথে, সেই হিসাবটা আপনাদেরকে বুঝতে হবে। সেই জন্য আপনারা শুধু সরকারকে দায়ী করলে হবে না, আপনার সরকারের পাশাপাশি যে অসাধু ব্যবসায়ী রয়েছে যারা সিন্ডিকেট করছে, যারা হচ্ছে আপনার সিন্ডিকেট করে প্রত্যেকটা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে, যাদের কারণে হচ্ছে আমার দেশে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, আপনার তাদেরকেও দায়িত্ব হবে। তার পাশাপাশি আপনাকে আন্তর্জাতিক বাজারটাও লক্ষ্য করতে হবে। কারণ এবং আমাদের দেশের যে ডলারের সাথে যে আমাদের যে টাকার মান, সেটাও আপনাকে খেয়াল রেখে আপনাকে এই প্রোডাক্ট গুলার যে দাম আছে, এটা আপনাকে সরকারকে আপনারা যদি দায়ের করেন, তাহলে এগুলো আপনাদের আগে মাথায় রাখতে হবে, তারপরে আপনার সরকারকে দায়ের করতে পারেন। স্পিকার, আমরা যদি লক্ষ্য করি যে রাজধানী একটা ঘটনা দেখলে দেখা যায় যে একটা পরিবারে 5 জন বা 6 জন সদস্য ছিল। তিনি হচ্ছে একজন ব্যক্তি কাজ করতেন, পরবর্তীতে তারা সাধারণ তার ফ্যামিলি চাইতে তারা হিমশিম খাচ্ছিল, যার ফলে হচ্ছে পরবর্তীতে গিয়ে তিনি, তার যে ওয়াইফ আছে, তিনি একটা প্রাইভেট স্কুলে জব নেন, কারণ তারা তাদের ফ্যামিলি যে খরচ আছে সেটা তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তাই মাননীয় স্পিকার, এখানে কি করতে হচ্ছে, এই যে অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট রয়েছে, যারা এই প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়াচ্ছে, যার কারণে সাধারণ মানুষ একদম দিশেহারা হয়ে গেছে, সেই জন্য আগে তাদেরকে আগে করতে হবে। এবং সরকার কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করছে, তারা কিন্তু ভোক্তা অধিদপ্তর বলেন বা যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, তারা কিন্তু শাস্তি দিচ্ছে, ম্যাজিস্ট্রেটরা জরিমানা দিচ্ছে বিভিন্ন জায়গায়, যে সময় যে প্রোডাক্টের দাম বাড়ছে। যেমন গত কয়েকদিন আগে আমরা রমজানে দেখতে পেলাম যে কাঁঠালের দাম বেড়ে গেল, খেজুরের দাম বেড়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিকার যে অধিদপ্তর রয়েছে, তারা কিন্তু সেখানে গিয়ে কাজ করেছে এবং যারা এই পণ্যগুলোর দাম বাড়িয়েছে তাদেরকে যথাযথভাবে শাস্তি দিয়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় এনেছে। যে কারণে এখান থেকে খুবই ক্লিয়ারলি বোঝা যায় যে আমার সরকার কিন্তু কাজ করছে এবং তারা এই প্রোডাক্ট গুলার যে দাম রয়েছে সেগুলা নিয়ন্ত্রণে আনার জন্য আমার সরকার সম্পূর্ণ কাজ করে যাচ্ছে। সেই জন্য তারা আমার সরকারকে দায় দিতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং এই প্রস্তাব যদি সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
আজকের আপনার এই প্রস্তাব আপনার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী তিনি উপস্থাপন করে গিয়েছিলেন এবং সংজ্ঞায়ন করে গিয়েছিলেন। আপনি আপনার উপস্থাপনের পাশাপাশি আপনি জোর দাবি করেছেন আমাদের আজকের এই প্রস্তাবটা যেন গৃহীত হয়। আমাদের সরকার কেন দ্রব্যমূল্যের দায় একা গ্রহণ করবে? সম্মানিত সুপ্রিয় সুধী, আমি চলে যাচ্ছি বিপক্ষ দলের আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নাদিরা সুলতানাকে তার বক্তৃতা প্রদান করার জন্য অনুরোধ করছি। নাদিরা সুলতানা। তেলের দামে তেলস্মাতি, পেঁয়াজে ভীষণ ঝাঁজ, চালের দাম যেমন তেমন, বলতে নেই কোলাজ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সংসদে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকের সংসদে উপস্থিত প্রস্তাবের ঘোর বিরোধিতা করছি। আমাদের সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মন্তব্য শুনে মনে হচ্ছে ওনারা আশার গল্প শোনাচ্ছেন। ওনারা বারবার বলে যাচ্ছেন যে স্বীকার করে যাচ্ছেন যে আমাদের ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে এবং আমাদের সিন্ডিকেটরা দোষী। তাহলে কেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কেন বাড়ছে না? সেখানে কেন বাজার দরের দাম ঠিকই বাড়াচ্ছেন, কিন্তু ওনারা কেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কেন বাড়াচ্ছেন না? কিছুদিন আগে গিয়েছিলাম এক চায়ের দোকানে, তখন 10 থেকে 12 বছরের একটা শিশু আমার কাছে এসেছিল এবং বলছিল, আপা আমার 10টা টাকা দেন। আমি তখন খুব খারাপ লাগা থেকে জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে, তুমি এখানে এসেছো কেন, ভিক্ষা করছো কেন? তখন আমার সে প্রতি উত্তরে বলেছিল, আমার মায়ের মানুষের বাসায় কাম করে, আমার বাপ পঙ্গু, আমার মা সবসময় ভাতের যোগান দিতে পারে না। তখন আমার খুব খারাপ লাগছিল। মাননীয় স্পিকার, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা সবাই সেটা জানি। সেই জায়গা থেকে আজকের এই শিশুর বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। মাননীয় স্পিকার, সরকার দলের বলে গেলেন, মাননীয় স্পিকার, মাথা পিছু আয় যদি $8,670 হয়, তাহলে এই শিশু কেন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে? মাননীয় স্পিকার, তার দায়ভার কি সরকার নিবে না? মাননীয় স্পিকার, সরকার চাইলে পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা করতে দিতে পারত, কিন্তু চাইলে প্রতিটি মূল্য কমাতে পারত, কিন্তু সেটা কেন করছে না? মাননীয় স্পিকার, আজকের সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজার কিন্তু এর একমাত্র কারণ সরকারের দূরদর্শিতার অভাব। মাননীয় স্পিকার, সেটা কখনোই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে দোষ দিলে হবে না। সেটা একমাত্র কারণই সরকারের দূরদর্শিতার অভাব। আমাদের দেশের গ্রাম অঞ্চলে ওনারা সরকার দলের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা বলে গেলেন যে আমাদের শ্রীলঙ্কা এবং ভারতের দামের কথা, কিন্তু আমরা যদি দেখি যে বিদেশি পণ্য ছাড়াও আমাদের দেশে অবস্থা, সেখানে খেয়াল করলে দেখি যে আমাদের গ্রামাঞ্চলে যে টমেটো 5 থেকে 60 টাকা প্রতি কেজি এবং বেগুন যেখানে 10 থেকে 12 টাকা প্রতি কেজি বিক্রি হয়, সেই একই সময়ে কেন শহর অঞ্চলে সুপার মার্কেট গুলোতে আমরা প্রতি কেজি 70 থেকে 80 টাকা কিনছি? এই বৈষম্যের পেছনে রহস্য কি জানার দায়ভার সরকার রাখতে পারে না? এই প্রশ্ন থেকে গেল। এছাড়া আমাদের দেশের সুপার মার্কেট গুলোতে ডিসকাউন্টের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে একটা বড় অঙ্কের টাকা, কিন্তু সেই সব প্রতিরোধে আইনের প্রয়োগ কোথায় দেখতে পাচ্ছি? সরকার একের পর এক আইন জারি করছে, কিন্তু তাদের প্রয়োগ এবং তাদের বাস্তবায়নের খেয়াল নেই, এমনকি নেই তাদের তদারকি। দক্ষ বাজার ব্যবস্থাপনা, সঠিক নীতিমালার অভাব এবং ঊর্ধ্বগতির মূল কারণ কি হতে পারে? মাননীয় স্পিকার, একটি দেশের সরকার যদি জনগণের জন্য সঠিক বাজার ব্যবস্থা এবং নীতি নির্ধারণ করতে না পারে, তাহলে জনগণ সেই সরকার ব্যবস্থাকে কেন মেনে নিবে? খেয়ে বাঁচতে যেখানে পারি না, সেখানে দেশের উন্নতি কি করে হবে? দেশের এত উন্নতির মেলায় খাদ্যদ্রব্য কিনতে না পারলে বাঁচবো কি করে? যেখানে খাদ্য জনগণের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি। সরকার তো আন্তর্জাতিক সমস্যার কথা দেখে গেলেন, আমাদের দ্রব্যমূল্যের কারণ দেখালেন, তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থা দিয়ে সরকার কি করবে যদি সরকার সমস্যাগুলো আমাদের কমাতে না পারে? বিশ্বের এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমাদের দেশ কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল এবং সেখানে আগ্রহী কোনো দেশের নাম উল্লেখ করা যাচ্ছে না। কিন্তু যেখানে আমাদের দেশের মানবিক কথা যদি চিন্তা করে দেখি, তাহলে আমাদের দেশের সাধারণ জনগণকে কেন আমাদের মানবিকতা দেখানো হলো না? এবং সেখানে দেশের জনগণের কথা না ভেবে সরকার ভেবেছে রোহিঙ্গাদের কথা। যেখানে আমরা ঠিক মতো যেতে পারছি না, সেখানে কেন সেখানে তো রোহিঙ্গাদের কথা
ভাবা নিতান্তই বিলাসিতা আমার মনে হয়। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমাগত বেড়েই চলেছে। জানুয়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল 8.78%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে যেসব পণ্য আমরা আন্তর্জাতিক বাজার থেকে কিনি, যেমন ভোজ্য তেল, সয়াবিন তেল ইত্যাদি, এইসব দাম কিন্তু ফেব্রুয়ারি 2022 থেকে ফেব্রুয়ারি 2023 এই এক বছরে 10.46% কমে গেলেও কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে সেটি 2% বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক বাজারে অনেক বেশি। জনগণের ভোটে তখনই সার্থক হবে যখন সরকার জনগণের পূর্ণ অধিকার নিতে সক্ষম হবে, জনগণ সরকারের উপর সন্তুষ্টি থাকবে। আমরা সরকার পক্ষকে বলতে চাই, যদি আপনারা জনগণের অধিকার রক্ষার্থে ব্যাহত হন তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অবস্থা এতই দুর্বল যে 2020 সালে করোনা মহামারীর প্রকোপ ছিল। তারপর কিন্তু 3 বছরের বেশি সময় পেরিয়ে গেছে এবং এখনো ওনারা করোনা মহামারীকে দূষাচ্ছেন এবং বলছেন তার ধাক্কা এখনো সামলে উঠতে পারছে না। কিন্তু একই সময় আমরা বিভিন্ন উন্নয়ন দেশে কিন্তু সেটার বিপরীত অবস্থা দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি। তাই দ্রব্যমূল্যের বাজার এখনো অস্থির। মাননীয় স্পিকার, যেখানে দাঁড়িয়ে বহির্বিশ্বের দেশগুলো করোনা মহামারী ধাক্কা পার করে উঠছে, আমরা কেন পারছি না? মাননীয় স্পিকার, বাজারগুলোতে সরকারের প্রশাসন দ্বারা অনিয়মিত রাখতে পারলে বাজার দাম স্থিতিশীল হতে বাধ্য। পাশাপাশি জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতার মনোভাব পোষণের মাধ্যমে এই ঘাতক ব্যাধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব বলে আমরা মনে করি। কথাগুলো বলেছেন লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া সাথী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। তাই আমরা সর্বোপরি মনে করি যে দ্রব্যমূল্য সরকার করোনা পরিস্থিতি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিস্থিতির জন্য বাজার মূল্য দায়ী করছেন, অথচ বহির্বিশ্বের যুদ্ধ কিংবা করোনা পরিস্থিতি খুব সেখানে আমরা কিছু করতে পারি না। সেখানে সরকারের কি দায়িত্ব না যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটি কমানোর জন্য? প্রশ্ন থাকলেও সরকার দলের কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। সম্মানিত বিরোধী দলের নেত্রী সাদিরা সুলতানা তার সুন্দর চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। হ্যাঁ, সরকার মনিটরিং করেনি। সরকার মনিটরিং সঠিকভাবে না করার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং সরকার না করার কারণে আমি জোর দাবি জানাচ্ছি সে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়, এবং আজকের এই প্রস্তাব যেন এই সরকার যেভাবে উপস্থাপন করছিল যে আমার সরকার কেন এই দ্রব্যমূল্যের দায় গ্রহণ করবে, এই কথাগুলি যেন জোর দাবি তার পক্ষে চলে যায়। আমি চলে যাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত তৃতীয় বক্তা, মাননীয় এমপি, মাননীয় সংসদ সদস্য ফারিয়া তাবাসসুমকে তার বক্তব্য প্রদান করার জন্য। আচ্ছা, আপনারা কি আমাদের স্পিচগুলো মানে ক্লিয়ারলি শুনতেছেন? যে মানে আমাদের কথাগুলা কি ক্লিয়ারলি শুনতেছেন? স্পিচগুলা কষ্ট বোঝা যায় না, একটু সমস্যা করে। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, ওনাকে সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। নানান অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। কিছু পণ্যের দাম চলে যায় অস্বাভাবিক পর্যায়ে। এতে চরম বিপাকে পড়ছে নিম্নবিত্ত মধ্যবিত্তরা, যেখানে তারা এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম এত বাড়াচ্ছে যেখানে সাধারণ মানুষের জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু বড় অসাধু ব্যবসায়ীরা যেভাবে পণ্যের দাম বাড়াচ্ছে, সেখানে বাংলাদেশ সরকার যতবারই প্রতিরোধ করুক না কেন, কিন্তু অসাধু ব্যবসায়ীরা লুকিয়ে পণ্যের দাম বাড়াচ্ছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বা আমাদের সরকার যখন এটাকে হ্যান্ডেল করছে যে না, দাম কমানো হয় বা এই বিষয়ে কথা বলা, দাম কমানো হয়, ঠিকই তখন দাম বলা হয়, দাম কমানো হয়, তখন কিন্তু কিছুদিন পরে কি দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা কি করছে, এইটার অজুহাত দিয়ে ওইটা অজুহাত দিয়ে এটা দাম ঠিকই বাড়িয়ে নিচ্ছে, এবং যা এমন ভাবে বাড়াচ্ছে তা কিন্তু আমরা আমাদের নর্মাল যে মানুষরা যাদের আয় রোজগার ইনকাম খুবই কম, তারা কিন্তু পারছে না যে এগুলো কিনতে, তাদের জন্য কিন্তু খুবই অসহায় হয়ে পড়ছে এই বিষয়টা।
খুবই অসহায় পড়ছে এই বিষয়টা। আমাদের বিপক্ষের বন্ধুরা বলেছেন যে বারবার কি সরকার কেন দায় নিচ্ছে না, সরকার কেন দায় নিচ্ছে না, সরকার দায় নেওয়া দরকার। বন্ধুরা লক্ষ্য করুন যে এইটা কিন্তু আমরা যে জিনিসপত্র যেই দামে কিনি এটা কিন্তু সরকারের জন্য কিন্তু আলাদা না। তারাও কিন্তু তারা কিন্তু পারতো, তাই যদি নেওয়া হতো তারা কিন্তু পারতো তাদের জন্য দামটা কমিয়ে রেখে তারা নিজেরা মানুষদের জনগণদের জন্য বাড়িয়ে দেওয়া দামটা, কিন্তু তারা নিজেরা কিন্তু কম দামে কিন্তু না তারাও কিন্তু সেম করছে। তো অর্থাৎ বলা যায় এখানে অসাধু ব্যবসায়ীরা এখানে দাম বাড়িয়ে জিনিসপত্রের দ্রব্যমূল্যের বেশি দাম বাড়ছে এবং এখানে আমার সরকারের কোনো দায়ী নেওয়া যায় না। আমরা দেখা যায় যে আমরা এখানে আপনারা তথ্য সংগ্রহ করে দিবেন। মাননীয় সচিবগণ, আপনাদের সময় রয়েছে, আপনার উপমন্ত্রীর তথ্য সংগ্রহ করে দিবেন। আমি আপনাদের প্রতি খুব দাবি করছি। আমরা দেখিয়ে গিয়েছি যে আমাদের প্রধানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী দেখিয়ে গিয়েছে যে আমাদের রূপরেখাগুলো দেখিয়ে গিয়েছে সম্পূর্ণভাবে, কিন্তু তারা কিন্তু সেগুলো আমাদের বিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রয়ে গেল তারা কেন এগুলো দেখায় যায় নাই বা তারা কেন এগুলো দেখায় নাই। এবং মাথাপিছু আয়ের মধ্যে যখন আমরা দেখা যায় যে এরকম দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি আসে কিন্তু মাথাপিছু আয় খুবই কম দেখা যায় আমাদের আমাদের বাংলাদেশে মাথাপিছু আয় কম দেখছি আমরা, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে। কারণ এত আয় বা এত এগুলার পিছনে যদি চলে যায় তখন দেখা যায় যে আমরা দ্রব্যমূল্যের মাথাপিছু আয়টা কমে যাচ্ছে এদিকে। আর দেখা যাচ্ছে যে বিপক্ষ দলের বন্ধুরা দেখা যাচ্ছে আপনারা বলেছিলেন শ্রীলঙ্কার আয়রা, আপনারা হয়তো ভুলে গিয়েছিলেন যে আমরা বাংলাদেশ সরকার নিয়ে কথা বলছি। আপনারা কেন শ্রীলঙ্কা নিয়ে কথা বলছেন সেটার উত্তর কিন্তু দিয়ে যাবেন। বন্ধুদের আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল এবং সংসদের কাছে রয়ে গেল যে বাংলাদেশ দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ খাতে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এগুলার ফায়দা নেই, কিন্তু তারপরও তারা কিন্তু বিভিন্ন অজুহাতে যেমন পেঁয়াজের স্টক একটু কমে গিয়েছে, পেঁয়াজের যেগুলো সমাজছে সেগুলো কমে গিয়েছে হালকা একটু, তখনই দেখা যাচ্ছে তারা এগুলার দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে যেগুলা মানুষ কিনতে পারছে না। এবং দেখা যাচ্ছে যে যেভাবে দাম বাড়াচ্ছে এখানে যেগুলোর বেশি দাম রয়েছে বা যেগুলো স্টকে রয়েছে কিন্তু সেগুলোরও কিন্তু দাম কমায়নি। আরো আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গিয়েছেন যে রোহিঙ্গার কথা যা আমাদের বন্ধুরা যে বলছেন রোহিঙ্গার বিষয় তা আমরা দেখি এরকম করে না, কিন্তু রোহিঙ্গার বিষয়টা এই বিষয়ের সাথে আমাদের যে মূল বিষয়ের সাথে সেটার সাথে কিন্তু কোনো অংশে রিলেটেড না। কারণ আমরা যেখানে বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেখানে কোনো রোহিঙ্গার কোনো বিষয় আসে, সেখানে কেন আমরা রোহিঙ্গার বিষয়টা বললেন সেটা একটু বলে যাবেন। কারণ আমরা তো এখানে কোনো বাইরের কান্ট্রি বা বাইরের কিছু ইউজ করিনি, আমরা শুধু দ্রব্যমূল্যের সমস্যাটা ইনজয় করছি। কারণ সেটা আমার সরকার নিবে কেন, সেটা যেখানে অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে, যেখানে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যের দাম বাড়াচ্ছে সেখানে দায় কেন আমার সরকার, সেখানে কিন্তু আপনারা বলে গেছেন রোহিঙ্গার কথা, কিন্তু এখানে রোহিঙ্গার কথাটা বলা উচিত হয়নি কোনো মতেই, কারণ রোহিঙ্গা কোনো মতেই আমাদের এই ইয়ার সাথে পড়ে না এবং এটা কিন্তু আমাদের কলেজের সাথে পড়ছে না। এই বিতর্কের সাথে বিষয়ের সাথে এটা রিলেটেড না, তো আপনাদের কাছে এটা রয়ে গেল। অবশেষে বলা যাচ্ছে যে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় সেটা জোর দাবি জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী ফারিয়া তাবাসসুমকে তার বক্তৃতা প্রদান করার জন্য, এবং বক্তৃতায় সে সর্বশেষ আলোচনার মধ্যে দিয়ে তার উপস্থাপক যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে উপস্থাপনা করেছিলেন, সংজ্ঞায়ন করে গিয়েছিলেন, এই কথাটার যেন এই মহান সংসদে গৃহীত হয় সেই প্রস্তাবগুলি জোর দাবি জানাচ্ছেন। সম্মানিত সুপ্রিয় সুধী, আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আমাদের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা চলছে এবং আমাদের এই ডিবেটের মধ্যে দিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর আব্দুল মান্নান খান সাহেব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগীয় কমিশনার সিলেট, উনি আমাদের সাথে যুক্ত রয়েছেন মাননীয় প্রধান অতিথি হিসেবে, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন কবি খাদিজা বেগম কান্তা, শামিমা দিশা, এবং তাদের সাথেও যে দুজন করে সচিব রয়েছেন। সরকার দলের সচিব হচ্ছেন আসমা সাদিয়া এবং গুলাম রব্বানী, এবং বিরোধী দলের যারা রয়েছেন তাদের মধ্যে কান্তাধর এবং সুব্রিতা বিশ্বাস। এই মধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের বিপক্ষ দলের বা বিরোধী দলের সম্মানিত সদস্য তানজিনাকে তার বক্তৃতা প্রদান করার জন্য অনুরোধ করছি। আপনার মিউট করা, আপনি আনমিউট করে কথা বলতে হবে। মুখে ফুটেছে বুলি, হাতে উন্নয়নের বই, খিদায় জ্বালায় যাব কই। গত 14 মে বাংলাদেশ জার্নাল হতে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পূর্বে থাকলেও তা আজকে সহনীয় মাত্রা পার করে গেছে। আমার বিপক্ষ দল, আমাদের সরকার দলের প্রথম বক্তা বলে গেছেন ডান হাত বাম হাত থাকায় অসাধু ব্যবসায়ীরাই বেশি ক্ষমতাশালী। ডান হাত বাম হাত কাটার তাই যদি আপনাদের নাই থাকে তাহলে আপনারা গদিতে বসে গেছেন কেন? আপনারা যদি নিজেদের ফেরেশতা দাবি করেন তাহলে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেন। তারপরে আপনারা আরো বলেছেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারা দায়ী হলে আপনার যদি অসাধু ব্যবসায়ী দায়ী হয় আপনাকে জনগণ ভোট কেন দিয়েছে? আপনাকে ক্ষমতায় বলেছে কি? আপনি কি আপনি দায়েরায় যাওয়ার কথা বলছেন? আমরা ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঘাটতি সম্পর্কে প্রশ্ন তুলেছিলাম, তা এখন আমাদের কাছে ঝাপসাই রয়ে গেছে। মাননীয় স্পিকার ধন্যবাদ আমাকে আমার মতামত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আগে যেখানে মানুষ 500 টাকা বাজারে নিয়ে গেলে মাছ, মাংস, সবজি, ফলমূল সব কিনতে পারতো, আজকের দিনে দাঁড়িয়ে এই বাজারের তালিকায় মাংস তো দূর কথা, মাছ রাখাই সম্ভব হয়ে উঠছে না। যদিও মাছ রাখা যায় তাহলে করতে হয় টানাটানিতে। এ আমার মুখের কথা নয় বা সাজানো গল্প নয়। এটি প্রথম আলোকে এক সাক্ষাৎকারে কোন বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের 3য় বর্ষের এক ছাত্র বলেছেন, মানুষের এই দুর্বিষহ জীবনের দায় কার? সরকার নয় কি? আমাদের দেশের সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতি, উৎপাদনের অপ্রতুলতা, জনসংখ্যা বৃদ্ধি, চোরা কারবার ও চাঁদাবাজি, কৃষি ভর্তুকি, বাজার নিয়ন্ত্রণের অভাব ইত্যাদি কারণে দ্রব্যমূল্যের গ্রাসে পড়তে হয়। প্রথমত মুদ্রাস্ফীতি গত 2023 সালের আগস্টে 12.45% ছিল। সেখানে 2023 সালে যে পণ্য 100 টাকায় কিনতে হচ্ছিল আজকের দিনে দাঁড়িয়ে তা 115 টাকায় কিনতে হচ্ছে। মূল্যের এই তারতম্যের পিছনে রহস্য কি তা তো জনগণের সামনে আজও উন্মোচিত হয়নি। দ্বিতীয়ত, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেখানে 80% মানুষ কৃষির সাথে জড়িত। সেখানে দাঁড়িয়ে একটি সরকার কেন কৃষি খাতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছেন না? কেন উৎপাদন বাড়াচ্ছেন না? কেন আধুনিক প্রযুক্তির প্রয়োগ আরো বাড়াচ্ছেন না? তা কিছুদিন আগে 21শে জানুয়ারি কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে আমাদের সড়ক ও পরিবহন মন্ত্রী বলেছিলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দ্রব্যমূল্য এমনিতেই বাড়ে, তাতে আমাদের কিছু সরকারের কিছু করার থাকে না। কথাটা শুনতে হাস্যকর না? উনার কথায় বুঝাই যাচ্ছে উনি শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছেন। পরিচালক আসমান মঞ্জুর বলেছেন, পয়েন্ট অফ ইনফরমেশন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটি কৌশল হতে পারে ব্যাংকিং 16 থেকে 17%। পয়েন্ট অফ ইনফরমেশন। মাননীয় মন্ত্রী জি, আপনি কি কোনো প্রশ্ন করবেন? পয়েন্ট অফ অর্ডার। জি জি,
যে উনি বলতেছেন জি, যে বলেন। মানে এই যে দাম কেন বাড়ছে, মানে যে আমাদের যে সড়ক মন্ত্রী বলেছেন, তিনি বলেছেন দাঁড়ান, আপনি বলেছেন সড়ক মাননীয় মন্ত্রীর সদস্য উদাহরণের কথা। আপনি নীরবতা পালন করবেন, মাননীয় সদস্য আপনি সড়ক নীরবতা মন্ত্রী পালন করবেন এবং জি মাননীয় সদস্য যিনি কথা বলছেন আপনি নীরবতা পালন করবেন। জি মাননীয় আমরা পয়েন্ট করে নিচ্ছি, পয়েন্ট অফ অর্ডার। জি মাননীয় মন্ত্রী আপনি আপনার কথা বলুন। জি মাননীয় স্পিকার, তিনি বলেছেন যে আমাদের সড়ক মন্ত্রীর কথা। সড়ক মন্ত্রী বলেছেন যে দাম হয়তো নিয়ন্ত্রণে আনা এত সহজ না, কারণ বাংলাদেশ কিন্তু আমি আগে বলেছি একটা গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশে কিন্তু সরকার চাইলেই কিন্তু আপনার দাম নিয়ন্ত্রণে আনতে পারবে না। তাহলে উনি কিভাবে এই কথাটি বললেন মাননীয় স্পিকার? সেই জন্য সরকারকে সবার সাথে আলোচনা করতে হবে, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তারপর একটা সিদ্ধান্তে যেতে হয় বাণিজ্য মন্ত্রণালয়কে। আমাদের দেশে ইলিশ বিদেশে রপ্তানি হয়, বঙ্গ রাষ্ট্রকে উপহার হিসেবে পাঠানো হয়, কিন্তু আমাদের দেশে কয়জন মানুষ প্রতি বছর ইলিশ খেতে পারে তার খবর কি আছে? জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কতদিন না খেয়ে থাকবে, কতদিন না থাকবে খেয়ে থাকবে ঘরে। শুধু প্রতিবাদ নয়, জনগণ আপনাদের টানিয়ে ক্ষমতা থেকে নামাবে, পালাবের পথ পাবেন না। সরকার 2 বছর দেশ প্রতিনিয়ত উন্নতি হচ্ছে, নানা উন্নয়নের প্রকল্প। মাননীয় স্পিকার, এই উন্নয়ন আমরা দিয়ে কি করব যদি তাই এই উন্নয়ন আমাদের খিদার জ্বালাই না মিটাতে পারে? মাননীয় স্পিকার, আমাদের পেটে লাথি মেরে স্যাটেলাইট দিয়ে আমরা কি করব? এগুলো তো আর চিবিয়ে খাওয়া যায় না। এই উপরে দেখো। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে অসাধু ব্যবসায়ীরা নিজেরাই বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টি করে। যদি এই কৃত্রিম সংকট আটকাতে আপনারাই হিমশিম খান, তাহলে জনগণের কি অবস্থা হবে? 1914 সালের 24(1) ধারায় একটি আইন প্রণীত হয়, যেখানে বলা ছিল যে কোনো অসাধু ব্যবসায়ী যদি অন্যায়ভাবে মজুত করে তাকে 14 বছরের কারাদণ্ড এবং অথবা সারা জীবনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু 1914 থেকে আজ 2024 আমরা এই আইনের বাস্তবায়ন দেখিনি। এই আইন বাস্তবায়ন কেন হয়নি? আপনার প্রশাসন এত নড়বড়ে কেন? মাননীয় নেতা আপনাকে প্রশ্ন করে গেছিলেন মাননীয় মন্ত্রী, মাননীয় খাদ্যমন্ত্রী প্রশ্ন করে গেছিলেন যে তারা এই সরকার বসতে হবে, ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ীরা সিন্ডিকেট ভাঙতে হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? যদি তারা বলে গেছে সিন্ডিকেট ভাঙতে হবে, আজ তারা ভাঙেননি কেন? তাদের এত সময় লাগছে কেন? তারা পরপর 2 বার টাকা এসে কাজ করেছেন নাকি? আইন থাকা সত্ত্বেও তার বাস্তবায়ন আজ অব্দি একটি জনগণ দেখেনি। যে জায়গায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে থাকে, আমরা যে জায়গায় বাংলাদেশের জনগণই নিজেদের খাদ্যের যোগান দিতে পারে না, সেদিকে অতি দরদ দেখিয়ে 7 লাখ রোহিঙ্গাকে জায়গা দেওয়ার পরে খাদ্য সংকট সৃষ্টি হলে তার দায়ও সরকার নেবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। যুক্ত রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আজকের সম্মানিত সংসদ সদস্য এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি পাশাপাশি চলে যাচ্ছি সরকার দলীয় যিনি মাননীয় মন্ত্রী ফাহিম আহমদ রুহানকে তার যুক্তি খণ্ডন পর্বের 2-3 মিনিট বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ফাহিম আহমদ রুহান। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের ডিবেটের জায়গাটা কোথায় ছিল? আজকে আমাদের ডিবেটের জায়গা ছিল দ্রব্যমূল্যের দায় কেন আমার সরকার নিবে, অর্থাৎ কে নিবে? সরকার নিবে না হচ্ছে যে অসাধু ব্যবসায়ী রয়েছে যারা সিন্ডিকেট করছে তারা নিবে? এই জায়গায় হচ্ছে আমাদের আজকে ডিবেটের জায়গাটা। তো সেক্ষেত্রে মাননীয় স্পিকার, আমরা মনে করি এখানে শুধু সরকারকে ওনারা দোষারোপ করতে পারেন না, এখানে অবশ্যই অসাধু যে ব্যবসায়ীরা রয়েছে তারা যে সিন্ডিকেট করছে সেই জিনিসটাও আপনাদের মাথায় রাখতে হবে এবং তাদেরকেও দায় দিতে হবে। স্পিকার, আমাদের সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে, আমরা কিন্তু মাননীয় স্পিকার যুক্তি খণ্ডনের পয়েন্ট অফ অর্ডার তোলা যায় না, যুক্তি খণ্ডনের পয়েন্ট অফ অর্ডার হয় না। মাননীয় স্পিকার, আমরা কিন্তু দেখেছি যে আমাদের সরকার কিন্তু ব্যবস্থা নিচ্ছে, শাস্তির ব্যবস্থা নিচ্ছে। ওনাদের হুইপ, তারপরে ওনাদের যে হ্যাঁ, যুক্তি খণ্ডনের পয়েন্ট অফ অর্ডার হয় না।
মাননীয় স্পিকার, ওনাদের যে এলও ডিএলও তারপরে হুইপ, ওনারা শুধু সনাতনী বিতর্কের মতো কিছু বুঝেছেন যে ছন্দ বলিয়ে মানুষের মন গোলাতে পারবে, কিন্তু এটা যে সংসদীয় বিতর্ক ওনাদের হয়তো জানো নাই। মাননীয় স্পিকার, তারা বলেছেন যে মাথাপিছু আয়ের কথা। মাথাপিছু আয় আপনার একটা দেশে যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। আমার সরকার পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, কর্ণফুলী টানেল করেছে, সেই জন্য হচ্ছে আপনার মাথাপিছু যে আয় আছে সেখানে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমাদের কম রয়েছে। যদি আমরা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তুলনা করি তাহলে অবশ্যই আমাদের মাথাপিছু আয় কম রয়েছে, যার কারণে মাননীয় স্পিকার কি হচ্ছে আমাদের দেশে যে সাধারণ মানুষ রয়েছে তারা হচ্ছে গিয়ে মাননীয় স্পিকার যে কারণে হচ্ছে আমাদের দেশে আমরা তার কথাটা শুনি। মাননীয় মন্ত্রী, আমরা তার কথা শুনি। মাননীয় সদস্য, জি মাননীয় সদস্য, জি মাননীয় মন্ত্রী। জি মাননীয় স্পিকার, তাহলে হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমাদের সাধারণ মানুষ কিন্তু এই মাথাপিছু আয় কম থাকায় তারা কিন্তু দ্রব্যমূল্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। মাননীয় স্পিকার, তারা তাদের যে হুইপ এসে বলেছেন উন্নয়ন প্রকল্পের কথা, আসলে উন্নয়ন প্রকল্প আমরা এগুলা বলি নাই, তারপর ওনারা এই বিষয়গুলা নিয়ে এসেছেন। যাই হোক মাননীয় স্পিকার, উন্নয়ন প্রকল্প আমার সরকার করছে বলে আজকে সাধারণ মানুষের জীবনে আজকে শান্তি নেমে আসছে। মানুষজন ভালোভাবে, আগে যেখানে পদ্মা সেতু পার হতে মানুষের অনেক কষ্ট হতো সেই কষ্টটা আর হচ্ছে না আমার সাধারণ মানুষের। তারা রোহিঙ্গার কথা বলেছেন। আজকের ডিবেটটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, রোহিঙ্গাদের সমস্যা নিয়ে নয়। এই বিষয়ে রিলেটেড এই কথা বলেন নাই, এটা এই ডিবেটের সাথে রিলেটেড ছিল না। মাননীয় স্পিকার, তারপরে বলেছেন তারা বিশ্ববাজারে দাম করছে, বাংলাদেশে কেন পাচ্ছে না। বিশ্ববাজারে আপনার যে অন্যান্য দেশের যে টাকা রয়েছে সেখানে হচ্ছে আপনার ডলার বা পাউন্ড রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের যে ডলার বা পাউন্ডের তুলনায় আমাদের দেশে যে টাকার মান রয়েছে সেটা কিন্তু যথেষ্ট কম। এই জন্য তাদের দেশে যদিও কমে, আমাদের দেশে তেমন একটা কমছে না। এই কারণে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। সেই জন্য আপনারা কিন্তু সরকারকে শুধু দায়ী করতে পারেন না। আমরা বলেছিলাম কৃত্রিম সংকটের কথা, যে ওনারা এসে পরে আবার এটা বলেছেন যে এই সংকটটা হলে সরকার কেন নিরসন করছে না। সরকার অবশ্যই চেষ্টা করছে, সরকারের যে ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, তারা কিন্তু তাদের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই সংসদটাতে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মাননীয় মন্ত্রী, আপনার সময় শেষ, আপনাকে অভিনন্দন। আমি চলে যাচ্ছি আজকের বিরোধী দলীয় যিনি নেতা। জি, ওনাকে সময় না দেওয়া হলেও উনি কেন মাঝখানে এসে বক্তব্য দিলেন, এটা বিতর্কের রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাদের মধ্য থেকে আমরা কাকে পাবো? মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী রাত্রি সরকার নাকি ফাহিম আহমদ রুহান? আপনার দুজনের মধ্যে একজন যুক্তি খণ্ডনে। যে যুক্তি খণ্ডন তো আমরা করে ফেলছি, এখন ওনারা করবেন, বিরোধী দল যারা। না, আপনাদের নয়। সাকিব হোসেন, জি জনাব সাকিব হোসেন, আপনার নাকি সাদিয়া সুলতানা? আপনারা কে বলবেন মাননীয় সদস্য? সংসদীয় কোনটাই নেতা ছাড়া কোন সদস্য বা কোন উপনেতা, সংসদ সদস্য কেউ যুক্তি খণ্ডন করতে পারে না। তাইলে নিয়মের বাইরে কেন উনাকে সুযোগ দেওয়া হলো? ধন্যবাদ উভয়কে। এখানের মধ্যে আমাদের যদিও ছায়া সংসদ, মূল সংসদ নয়, তার মধ্যে থেকে আমরা ছায়া সংসদের পূর্ণ সংসদ যেভাবে, সেখান থেকে পক্ষ এবং বিপক্ষ দলের জায়গা থেকে কখনো কখনো প্রধানমন্ত্রীর স্থানে সংসদ সদস্য বা মাননীয় মন্ত্রী কথা বলতে পারেন বা কথা বলছেন। সেই জায়গা থেকে আমাদের এশিয়ার পার্লামেন্টের যুগ উপযোগী জায়গা থেকে আমরা সেই কথা বলছিলাম।
আপনাদের সময় আর 1 মিনিট রয়েছে। যদি আপনাদের মধ্য থেকে সাকিব হোসেন, আপনি কি কোন কথা বলার যদি ইচ্ছা তাকে বলতে পারেন, আপনার জন্য সময় 1 মিনিট। জি, আপনার সরকার দলীয় মন্ত্রীরা, সরকার দলের প্রধানমন্ত্রী মন্ত্রীরা আপনারা নিয়ম ভঙ্গ করেছেন। আপনারা অবশ্যই যুক্তি খণ্ডনে বিরোধী দলীয় নেতা আগে আসবে, সেখানে আপনারা আগে এসে নিয়ম ভঙ্গ করেছেন। তাহলে এই সরকার কিভাবে জনগণের দায়ভার নেবে? দুর্নীতি, জবাবদিহিতার ব্যবস্থা না থাকা ও শাস্তি কার্যকর না করা, এগুলো হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ। বর্তমান সরকার বারবার অসাধু ব্যবসায়ীদের দোষারোপ করছেন। তাহলে কেন আপনারা ব্যবসায়ীদের চিহ্নিত করে জেল জরিমানা করছেন না? তাহলে কি আমরা ধরে নিব ব্যবসায়ীদের সাথে আপনারও যোগসূত্র আছে? আর আমরা কেন শ্রীলঙ্কার কথা টানবো না? শ্রীলঙ্কা যেখানে তাদের মূল্যস্ফীতি 69.8% থেকে 4%, মাত্র 4% নামিয়ে আনতে সক্ষম হয়েছে, তাহলে আমাদের দেশের সরকাররা কেন পারছে না? কেন পারছেন না? তাদের দেখে কি আমাদের কোনো শেখার নাই? শ্রীলঙ্কার দেখে কি আমাদের কোনো শিক্ষণীয় বিষয় নাই? প্রশাসনের গাফিলতি কেন থাকবে? সরকার প্রশাসনকে কঠোর হতে বাধ্য করবে, তারা তো সরকারেরই আমলা। তাহলে কেন সরকার পারছে না প্রশাসনকে কঠোর করে জেল জরিমানা করে শাস্তির আওতায় আনতে? বাজার দর মনিটরিং কি নিশ্চিত হচ্ছে? এই বিষয়ে কোনো প্রশ্নের জবাবই আমি পাইনি। চালের দাম স্বাভাবিকের কথা বলে গেছেন। চালের দাম যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে কেন 84 কেজি টাকা দরে এখনো চাল কিনতে হচ্ছে? ঈদ পূজা আসলেই ব্যবসায়ীরা নিজেদের দাম বাড়িয়ে দেন। কেন ঈদ পূজা আসার আগেই বাজার মনিটরিং করা হয় না? ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয় না? ঈদ পূজার সময় কেন দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখা হয় না? এর প্রশ্নের কি জবাব দিবেন? যখন ভোক্তাদের চাহিদা দরকার তখন সরকার দলের বাজার দিকে কোনো মনিটরিং এর ব্যবস্থা থাকে না। ধন্যবাদ মাননীয় নেতা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় নেতা, আপনাকে অভিনন্দন। আজকের আমাদের ছায়া সংসদে যে দুটি দল অংশগ্রহণ করেছিল সে দুটি দল অত্যন্ত চমৎকার আলোচনা করছে। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি এবং বিচারক কবি শামীমা দিশা, আপনি আমাদের এই দুটি দলের পক্ষে বিপক্ষে অবস্থান যে জায়গা থেকে সেই কথাগুলি আপনার 2 মিনিট সময় আলোচনা করার জন্য। সকলকে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা। খুব চমৎকার ভাবে দূর স্কুল থেকে ছাত্ররা, সোনামণিরা এত সুন্দর বক্তব্য দিয়েছে এবং কবি শহীদ মিয়া ভাইয়াকে খুব অভিনন্দন এমন একটা প্রোগ্রামের আয়োজনের জন্য, যে আমাদের ছেলেমেয়েরা যে কথা বলা শিখছে, এটা অনেক বড় একটা ব্যাপার। যে বাচ্চারা কথা বলতে পারে না, এই কথা বলা শেখে কখন? যখন ইউনিভার্সিটিতে যায়, সেখানে প্রেজেন্টেশনের মাধ্যমে ছেলেরা কথা বলতে পারে। মানুষ মাইক্রোফোন মুখে নিলেও অনেক সময় কেউ কথা বলতে পারে না। আমাদের দেশে এই চর্চাটা হয় না। খুব ভালো মানুষ পেছনে কথা বলে, কিন্তু সামনে গিয়ে মাইক্রোফোনে কোনো কথা বলতে পারে না। তো এভাবে যে এমন সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন শহীদ ভাইয়া, এজন্য শহীদ ভাইয়াকে কংগ্রাচুলেশন, যে উনি খুব একটা ভালো কাজ করে যাচ্ছেন। আর চমৎকার বক্তব্য শুনলাম, পক্ষে বিপক্ষে ছেলেমেয়েরা যুক্ত তথ্য উপাত্ত দিয়ে তাদের যুক্তি তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীমা দিশা, আপনাকে চমৎকার আলোচনা করার জন্য এবং আজকের এই অনুষ্ঠানের আজকের এই প্যানেলে আপনি বিচারক হিসাবে ভূমিকা পালন করছেন। আমরা অবশ্যই পরবর্তীতে চলে আসব। আমি চলে যাচ্ছি আমাদের কবি খাদিজা বেগম কান্তা এবং পাশাপাশি কবি, এবং আমি সাথে সাথে আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান খান সাহেব, আপনার সামনে আসলে আমরা সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। স্যার, আপনি একটু সামনে আসবেন এবং খাদিজা বেগম কান্তা আপনি আপনার আলোচনা করবেন। আসসালামু আলাইকুম, শুভ সময় সবাইকে। সম্মানিত বিচারক মন্ডলী,
আমাদের আজকের সঞ্চালক কবি শহীদ মিয়া ভাই এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং স্নেহাশিস রইল। আজকে এই সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে আমি অত্যন্ত আনন্দিত। একজন শিক্ষক হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের সরকার দলীয় এবং বিরোধী দলীয় ভূমিকায় থেকে আমাদের এই যে ভাষাগুলো, যেই ক্রাইসিস গুলো তারা বলেছে এবং খণ্ডন করেছে, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বর্তমান যুগের সবচেয়ে সংকটময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা আমাদের সরকার আসলেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকারের। এই জিনিসগুলা নিয়ে এখন প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা ভাবনার বিষয়, কিন্তু দিনে দিনে যে ঊর্ধ্বগতির সম্মুখীন আমরা হচ্ছি। তো আমাদের সোনামণিরা এত সুন্দর করে ওদের ভাষা, ওদের বক্তৃতাগুলো উপস্থাপন করলো, আমার কাছে খুব ভালো লেগেছে। দিনে দিনে এইভাবে এগিয়ে যাবে আমাদের ছোট্ট সোনামণিরা। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যে আঞ্চলিকতার টান, ভাষার মধ্যে যে আঞ্চলিকতা চলে আসে, এটাকে পরিহার করতে হবে। শুদ্ধ বাংলা ভাষা চর্চা তোমাদেরকে করতে হবে। তোমরা ভালো বলেছো, সবাই ভালো বলেছো, কিন্তু আরো সুন্দর করে তোমরা ভবিষ্যৎ উপস্থাপন করবে, এটাই আমি আশা রাখি। আর নিজেকে এভাবেই আসলে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে। তোমরা এই দেশকে একসময় উপস্থাপন করবে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তোমরাই একসময় সামনে এসে দাঁড়াবে এবং তোমরাই বাংলাদেশের হাল ধরবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। একটু কথা বলবো। ধন্যবাদ প্রিয় দর্শক। জি আপু মিউট করে রাখবেন, শামিমা দিশা আপু মিউট করে রাখবেন, আপনারা মিউট করে রাখবেন। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন আজকের আমাদের এই অনুষ্ঠান ছায়া সংসদ, সেই ছায়া সংসদে যে দুটি দল অংশগ্রহণ করছিল এবং আমাদের সাথে এই মুহূর্তেও যুক্ত রয়েছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল মান্নান খান সাহেব। জি স্যার, আমি আপনাকে লক্ষ্য করছিলাম। জি জনাব স্যার, আমি আপনাকে লক্ষ্য করছিলাম। জি স্যার বলেন। ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে দেখা যাচ্ছে না, আপনার চেহারা দেখা যাচ্ছে না। ঠিক আছে স্যার, দিলাম অন করে। জি স্যার, আপনাকে আপনার যেহেতু এই দুটি দল আমাদের সিলেট বিভাগের, একটি হচ্ছে মৌলভীবাজার এবং একটি হচ্ছে সিলেট, এই দুটি দল আপনার একেবারে অঙ্গ সংগঠনের বা আপনার কাছাকাছি, সেখান থেকে আপনি এই অভিভাবক হিসাবে আমাদের কি দেখছেন আগামী ভবিষ্যতে, তাদের লক্ষ্যে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি স্যার। ধন্যবাদ কবি শহীদ সাহেব। আসলে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি যথাসময়ে প্রবেশ করতে পারিনি আপনাদের সাথে। আমি আরো অন্য একটা সমন্বয় সভায় ছিলাম, সেখান থেকে বাহির হয়ে আমি যুক্ত হয়েছি এবং প্রথম দিকগুলো আমি শুনতে পারি নাই। আপনাকে আমি ধন্যবাদ জানাইব যে আপনি আমাকে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার এবং পরিচিত হওয়ার একটু সুযোগ দেওয়ার জন্য। এখানে আমি কিছুক্ষণ শুনেছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এর দায় কেন আমার সরকার নেবে, এই বিষয়ে যে দুটি পক্ষকে নিয়ে আপনি যে বিতর্কের আয়োজন করেছেন, সেজন্য আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের শিক্ষার্থীরা এভাবেই তো গড়ে উঠবে। যে একটি কবিতার লাইন আছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। যে আজকে আপনি যে পার্লামেন্টারি বক্তব্যের যে প্রক্রিয়াটা শুরু করেছেন, এভাবেই তো আমাদের আগামী প্রজন্ম গড়ে উঠবে। তারা যদি নতুন করে তারা এগুলো জানতে না পারে, শিখতে না পারে, তো হুট করে পার্লামেন্টই হোক বা যে কোনো জায়গায় গিয়ে বক্তব্য দিতে পারবে না বা তুলে ধরতে পারবে না। আমাদের একজন বিচারক বলেছেন যে অনেকে মাইকের সামনে গিয়ে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে সে কথা বলতে পারে না। এটা কিন্তু সত্য। এভাবেই এবং তারা যে বক্তব্যগুলো দিয়েছেন আসলে সত্যি খুব প্রশংসার যোগ্য এবং আমি খুব উপভোগ করছিলাম যে তারা কিভাবে যুক্তি দিচ্ছেন, কিভাবে যুক্তিগুলো খণ্ডন করছেন। এটা আসলে তারা অনেক যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং আগামীতে এভাবে তারা আরো নিজেদেরকে গড়ে তুলবেন এবং উপরে অর্থাৎ কেন্দ্রে যে সময় এই আলোচনা সভার হয়তো আয়োজন আপনি করবেন, এভাবে যে অ্যারেঞ্জটা করতেছেন, যে কেন্দ্রে যদি যায় এই টিমটা বা যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা যেন আরো ভালো করতে পারে, সেই
আশাবাদ আমি তাদের জন্য ব্যক্ত করছি। এবং আমাদের কিছু ভাষাগত ত্রুটি, হ্যাঁ এটা আছে আমাদের সিলেট অঞ্চলে, কিছুটা টান আমাদের চলে আসে, আমার অনেক সময় চলে আসে, এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে সেটা চলে যাবে। কারণ এটা একদিনে যাবে না, এটা চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সেটা চলে যাবে। তো আপনার এই আয়োজনের সময় আসলে আমি সত্যিকার অর্থে যদি বলে আমি খুব একটা দৃষ্টি দিতে পারিনি, আমার অফিস চলতেছে, আমার সামনে কিন্তু অনেক লোকই ছিলেন। আমি এর মধ্যে আমি যেটা ভুলটা করেছি, আমি মোবাইলে যুক্ত হয়েছি, মোবাইলে বারবারই কল আসতেছে, আমি কেটে দিচ্ছি, কারণ আপনার এদিকে একটু দৃষ্টি দিতে হচ্ছে। তো আমি আগামীতে যদি আপনার এই ধরনের কোনো অনুষ্ঠান করেন বা আমাদেরকে যদি সুযোগ দেন, তবে একটু অফ টাইমে যদি আপনি করেন তাহলে বিশেষ করে আমার জন্য সুবিধা হয়। তো আমি আপনাকে ধন্যবাদ জানাবো এবং আমাদের কুদের এই বিতার্কিক যারা এই বিতর্কে অংশগ্রহণ করে তাদের নৈপুণ্য প্রদর্শন করেছেন, তাদের যোগ্যতার পরিচয় দিয়েছেন, ভবিষ্যতে তারা সেই যোগ্যতম স্থানে অধিষ্ঠিত এবং আরো দক্ষতা অর্জন করবেন। সেই দক্ষতার মাধ্যমে তারা তাদের পরিচয় প্রকাশ করবেন। মানুষ পরিচিত হবে তার কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে, শুধুমাত্র নামে নয়। আমি আশা করব আমাদের এই খুদে বিতার্কিকরা এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আপনারা ভবিষ্যতে সেটাকে চালিয়ে যাবেন এবং এভাবে আমাদের দেশে যোগ্য নাগরিক গড়ে তুলবেন, যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য যোগ্য লোককে বেছে নেবেন এবং তারা আগামীতে কর্মক্ষেত্রে এবং বিভিন্ন অবস্থানে তাদের অবস্থানটা সুদৃঢ় করবে। আপনার প্রক্রিয়া প্রচেষ্টা অব্যাহত থাকুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন সবাইকে অভিনন্দন, সবার প্রতি আমি কৃতার্থ। এবং আমাদের সাথে যে দুটি দল অংশগ্রহণ করেছে, একটি দল হচ্ছে মৌলভীবাজার ইনফ্লুয়েন্স কলেজ মৌলভীবাজার, এবং আরেকটি দল হচ্ছে আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি কলেজ, সেই কলেজ আমাদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। সে দুটি দল অংশগ্রহণ করছিল এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি অত্যন্ত উপযোগী মনের কথাগুলি উপস্থাপন করে গিয়েছিলেন। এবং আমরা আজকের যে দুটি দলের সাথে যে আরো 4 জন সচিব হিসাবে ভূমিকায় রয়েছেন, যারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বিচক্ষণ, আমি তাদের প্রতি আমি কৃতার্থ এবং তাদের হাতগুলি দেখার জন্য আমি অনুরোধ করছি, তাদের চেহারাগুলি দেখার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথি বা আমাদের দর্শক তাদেরকেও দেখবেন। আমি অনুরোধ করছি সরকারি দলের যে দুজন জি, আপনারা আপনাদের চেহারা দেখার জন্য আমি অনুরোধ করছি। জি, সরকারি দলের যে দুজন, জি জি, আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি কৃতার্থ। জি, চলে আসুন। হ্যাঁ, ধন্যবাদ এই দুজন। এবং বিরোধী দলের যে দুজন রয়েছেন আপনাদের প্রতি আমাদের দর্শক আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছে। জি, আমি অনুরোধ করছি সবাইকে, আপনারা যারা দেখবেন এবং পার্লামেন্টারি এই যে বিতর্ক প্রতিযোগিতায় আমি কয়েকদিন পূর্বে একটি সংসদের মধ্যে একটি তুমুল বিতর্ক দেখেছিলাম মুজিবুল হক চুন্নু এবং সাইদুল হক সুমন যখন পয়েন্ট অর্ডারের কথা বলছিলেন, এরপরে যখন তিনি কথা বললেন, এরপরে আর উনি কি সুযোগ পাননি। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা এবং আমাদের জায়গায় স্পিকার হিসাবে আমাদের অনেক ত্রুটি থাকতেই পারে প্রথম সেই জায়গা থেকে। এবং সনাতনী বিতর্ক আমাদের রয়েছে, আপনারা যারা রয়েছেন আপনাদের ফলাফল অবশ্যই পাবেন। আমাদের অন্য আরো দুটি দল রয়েছে, সেই দুটি দলের সাথে সমন্বয় করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 4র্থ নম্বর আপনাদেরকে দিয়ে দেব এবং আপনারা পাবেন। আমরা এই মুহূর্তে আমাদের যে বিচারক রয়েছেন তাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে বিচারের ফাইনালি সিদ্ধান্ত নিতে পারি নাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আপনাদের প্রধানদেরকে আমাদের সালাম জানিয়ে দেবেন এবং আপনারা অদূর ভবিষ্যতে এগিয়ে যাবেন। আমার 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এখন পর্যন্ত আমার আমি কোনো স্কুল বা কলেজের শিক্ষক নয়, তবে অসংখ্য ছাত্ররা রয়েছে আমার যারা বিতর্কে অংশগ্রহণ করত। আমি সুনামগঞ্জ জেলার
সেইখান থেকে আমার অসংখ্য ছাত্ররা কানাডা, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশে চলে গেছে, বিভিন্ন সরকারি চাকরি করতেছে। তারা অনেক দক্ষতা অর্জনকারী বিতার্কিকরা ছিল। আমি এই জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে আমরা এখন বিতর্কের সংসদীয় বিতর্ক, ধারাবাহিক সনাতনী বিতর্ক চালিয়ে যাচ্ছি। এবং আমাদের এই সংগঠন অনলাইন অ্যাক্টিভিটিস যে সংগঠন রয়েছেন, আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট এবং আমাদের শিক্ষাবিদদেরকে নিয়ে এই অনুষ্ঠানগুলি করে থাকি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সেই প্রত্যাশা রেখে আমি শহীদ মিয়া স্পিকারের ভূমিকায় ছিলাম। যদি কোনো ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। অবশ্যই আপনাদের সাথে আরেকটি অনুষ্ঠানে, আরেকটি বিতর্ক প্রতিযোগিতায়, আরেকটি এরকম অনলাইনে কোন ডিবেটে আপনাদেরকে আমন্ত্রণ করব। এই পর্যন্ত বাচ্চাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে পক্ষ বিপক্ষ থাকবে, এখানে একটু কম বেশি মার্কের জন্য তোমরা মন খারাপ করবে না। সবাই খুব ভালো পারফর্ম করেছো, প্রতিযোগিতা তো আছেই, সেখানে সবাই যে অংশগ্রহণ করেছো এর জন্য তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কংগ্রাচুলেশন। তোমরা কখনই মন খারাপ করবে না, পার্টিসিপেট করাটাই হচ্ছে অনেক বড় বিষয়। এখানে পার্টিসিপেট করা মানে তুমি অনেক ধীরে ধীরে নিজেকে উত্তরণ ঘটাবে, কথা বলা শিখবে এবং ভবিষ্যতের জন্য এটা তোমাদের মঙ্গল। তো মার্ক তো একটু কম বেশি হবেই, কেউ না কেউ জিতবে, কাউকে একটু হারতেই হবে। এটা নিয়ে তোমরা একদম মন খারাপ করো না বাবা, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। এই পর্যন্ত।